ছোটবেলা থেকেই একটু গোয়ার গোবিন্দ টাইপের, কিন্তু বুড়ো বয়সে যে হঠাৎ এমন একখানা কাণ্ড করে বসবেন তা কে জানতো। হঠাৎ কিনা একদিন অফিসে বড়বাবুর ব্যবহারে খেপে গিয়ে তার মুখের ওপর চোট পাট করে গালে আচমকা একখানা থাপ্পড় কষিয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে এলেন। আসার সময় তাকিয়ে দেখে এলেন না, চড় খেয়ে বড়বাবু আঁক করে চেঁচিয়ে উঠে গালে রুমাল চেপে ধরলেন। দেখেননি তাই জানেনও না কি ঘটনা ঘটিয়ে এলেন, বরং বাড়ি এসে বীর বিক্রমে নিজের সাহস কাহিনী বর্ণনা করে বলে উঠলেন, ব্যাটার মুখের ওপর রেজিগনেশন লেটারখানা ছুঁড়ে মেরে দিয়ে চলে এলাম। কিন্তু বাড়ির লোকেরা কি এতে মানে গগনবাবুর এই সাহসিকতায় আহা আহা বাহা বাহা করে উঠল? তা অবশ্যই নয়। বাড়ির লোক তাকে তুলো ধুনল। 48 বছরের গগনকে মা বললেন, তো দুর্মতির বহর দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গগনা, এই বয়সে চাকরি খুইয়ে এসে আর চাকরি পাবি? বাবা বললেন, সে প্রশ্নই ওঠে না। এরপর পাড়ার ওই মস্তান ছেলেদের সঙ্গে মিশে ওদের দলে নাম লেখা গে যা। চুরি, ছিনতাই, ব্যাংক লুট এসব ছাড়া আর গতি নেই তোমার। ভাই বলল, কি দাদা, খুব তো বাহাদুরি দেখিয়ে এলে, এখন পুলিশ কেসের গাড্ডায় পড়তে হবে কি না দেখো। কি বলে তুমি একখানা থাপ্পড় কষিয়ে এলে, ভাবছি আমি। গগন বলল, ও কি বলেছিল তা জানিস? শুনে আর কি করব, ওপরওয়ালারা তো চিরকালই নিচের লোকেদের তুচ্ছতাচ্ছিল্য করেই থাকে। তুমিও দু কথা শুনিয়ে দিয়ে এলে পারতে, তা বলে থাপ্পড়। বউ কি বলল সে আর না বলাই ভালো। তবে ছোট্ট ছেলে মেয়ে দুটো হাততালি দিয়ে বলতে লাগলো, কি মজা কি মজা, বাপিকে আর কাল থেকে অফিস যেতে হবে না। বাপি আমাদের সঙ্গে ক্যারাম খেলবে, ঘুড়ি উড়িয়ে দেবে, বেড়াতে নিয়ে যাবে রোজ রবিবার রোজ রবিবার। এই শুনে তাদের মা তাদের ঠাস ঠাসিয়ে চড়িয়ে দিলেন। গগনবাবুও বললেন, দেখলে তো রাগ হলে কি হয়, নিজের ছেলে মেয়ের কচি গালে ওই রকম। বউ বলল, শোনো, তোমার বুদ্ধির জ্বালায় না আমার গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করছে। গগন হাঁ হাঁ করে উঠলেন, এই না না না, অমন কাজ করো না, শুনেছি তাতে মা কালীর মতন আধা জীব বেরিয়ে যাবে, ওরে বাবা ওরে বাবা। ওদিকে বাইরের ঘরে পাড়া পড়শি বন্ধু বান্ধবের ভিড় লেগে গেছে, আর আশ্চর্যি সকলেই গগনকে এক হাত নিয়ে নিচ্ছে। কেউ বলছে না দোষটা বড়বাবুর। সকলেরই একমত এই বাজারে রাগের মাথায় চাকরি ছেড়ে দিয়ে আসা উচিত হয়নি। শুধু পরদিন রাস্তার মোড়ে ওই মস্তান ছেলেগুলোর জটলার পাশ দিয়ে চলে যাবার সময় 2-3টে ছেলে এগিয়ে এসে বলল, মেসোমশাই, আপনাকে নাকি বড়বাবু অপমান করেছিল, তাই আপনি মেরে তার গাল ফাটিয়ে দিয়ে এসেছেন। শুনে বড় আহ্লাদ হয়েছে মেসোমশাই। আহা, এ ময় কয় আপনি নাকেও যদি একটা ঘুষিয়ে মেরে উঁচু নাকটা থেবড়ে দিয়ে আসতেন। গগনবাবু যদিও এদের দেখতে পারেন না, তবু এই প্রথম তার সপক্ষে একটা কথা শুনে থমকে দাঁড়িয়ে বললেন, তোমরা তো কথা বলছো, ওদিকে শুধুই একটা থাপ্পড়ের জন্য সবাই কি না বলছে বলছে পুলিশ কেস করবে। সবাই কথা ছেড়ে দিন, পুলিশ কেস যদি করে একবার বই দুবার তো করবে না, গালের জন্য একবার নাকের জন্য একবার, এরা হয় নাকি? ওদের হাসি দেখে আবার মেজাজ গরম হয়ে গেল গগন ঘোষে। হন হন করে এগিয়ে গেলেন। এখন তার গন্তব্যস্থল হচ্ছে বটুকের চায়ের দোকান, বাস স্ট্যান্ডের মোড়ে। প্রায়ই গগন অফিস ফেরত এখানে 1 কাপ চা খেয়ে বাড়ি ফেরেন, কারণ বাড়িতে চায়ের জন্য পায়ে তাড়া কষতেই ঘন্টা কাটিয়ে দেয়। চায়ের সঙ্গে অবশ্য টায়ের ব্যবস্থাটার জন্যই দেরি। তা যাক, বটুকের দোকানের চাটি বড় ভালো, কিন্তু কপাল, এই বটুকও কিনা বলে উঠল, কি বাবু, আপনি নাকি অফিসে রাগারাগি করে চাকরি ছেড়ে দিয়ে এসেছেন আর থাপ্পড়ও মেরে এসেছেন। ছি ছি বাবু, কি কাণ্ড।
এরপরও গগন ঘোষ আর বটুকের দোকানের ফাটা কাপে চা খেতে বসবেন? গগন গগন ফাটিয়ে বলে উঠলেন, হ্যাঁ এসেছি, বেশ করেছি, আমার চাকরি আমি ছেড়ে এসেছি, তাতে তোমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, আবার চলে ফেললেন গটগটিয়ে। চা না খেয়ে মাথা ধরিয়ে রোদে ঘুরে বাড়ি ফিরলেন অনেক বেলায়। রাস্তার মোড়ে এখনো সেই ছেলেগুলোর জটলা, ভেপু, গনসা, বেজো, হারিন, আরও সব কারা যেন কি সব নাম, অসহ্য। ভেপু এগিয়ে এসে বলল, কি মেসোমশাই, আদালতের নোটিশ এসে গেছে নাকি? না। গগন কটমট করে তাকিয়ে চলে এলেন। আশ্চর্য, এরা কেউ কি তাকে তিষ্ঠতে দেবে না? গগন গুম হয়ে আছেন, খাওয়া দাওয়া মাথায়। এদিকে গগনের বাড়ির লোক তো কাঁটা হয়ে আছে, দরজায় বেল বাজলেই ধরে নিচ্ছে এলো পুলিশের লোক আদালতের নোটিশ নিয়ে। কেউ কেউ বললেন, তুই কিছুদিনের জন্য এলাহাবাদে পিসির বাড়ি গিয়ে বসে থাকগে। কেউ আবার বললেন, না না না, অত দূরে নয়, তুই বর্ধমানে দিদির বাড়ি গিয়ে কিছুদিন গা ঢাকা দে না। কিন্তু গায়ে কাদা মাখলে কি আর জমে ছাড়ে? আদালতের নোটিশ বর্ধমানে যেতে পারে না, না এলাহাবাদে যেতে পারে না। অতএব এখানেই থেকে গেলেন গগন। আর এসে গেল সেই ভয়ঙ্কর জিনিসটি, আদালতের নোটিশ। আদালতে হাজির হতে হবে, না হলে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। তারিখটা পড়েছে পরদিনই। বাবা বললেন, আমি তোর সঙ্গে যাব। গগন বললেন, হ্যাঁ, পাগল নাকি? ভাই বলল, দাদা আমি বরং যাব, একজন কারোর যাওয়া দরকার। গগন বিষম রেগে বললেন, কোনো দরকার নেই। পাশ থেকে মা বললেন, হ্যাঁ, একা গেলে যদি কালই জেলে পুড়ে ফেলে। মা, ফেললে ফেলবে। শোন না বাবা, আমি বলি কি, এই বৌমা বরং সঙ্গে যাক। হ্যাঁ, ও খুব ডাকা বুকো মেয়ে, হাজত থেকে ছাড়িয়ে আনতে পারবে। গগন বললেন, তোমরা আমাকে একটু শান্তিতে থাকতে দেবে? হিত কথা শোনে না, তবে আর কি করবে লোকে। কিন্তু ভগবান যে গগনের জন্য এমন একটি শান্তির শীতল বাড়ির ব্যবস্থা রেখেছিলেন কে জানত। সন্ধ্যের পর অফিসের সহকর্মী অমিয়বাবু এসে বললেন, দাদা শুনেছেন কাণ্ড, বড়বাবু তো ঠ্যাং ভেঙে পিজিতে পড়ে। হ্যাঁ, সে কি, কবে, কই শুনিনি তো, কি করে? আরে এই তো গত পরশু সন্ধে অফিস থেকে বাড়ি ফেরবার সময় বাড়ির দরজায় নামবার মুখে হঠাৎ কোথা থেকে দমাদম দুখানা থানিট এসে লাগলো দু হাঁটুর ওপর। পড়ে গেলেন হুড়মুড়িয়ে। কি ভাগ্যিস গোটা কত ওই রাস্তার আড্ডা মারা ছেলে ছুটে এসে চ্যাংদোলা করে একখানা ট্যাক্সিতে তুলে পিজিতে ভর্তি করিয়ে দিয়ে এসেছিল। আর ট্যাক্সিটা পেয়েও গেছিল তক্ষুনি সামনেই। হাড় ভেঙেছে জানেন দাদা, মনে হয়। এক্সরে রিপোর্ট কি বলে দেখা যাক। ওই দাপুটে লোকটা জানেন, এই আপনি সেই থাপ্পড় মেরে চলে আসা অবধি রোজ একপালা করে আপনার নামে গালমন্দ করছে, আর দেখে নেব বলে দাপিয়ে বেড়াচ্ছিল। গগনবাবু আর অমিয়বাবুর কাছে বললেন না যে দেখে নেবার প্রথম পদক্ষেপ হয়ে গেছে। চা খাইয়ে বিদায় দিলেন। তবে হ্যাঁ, বুক থেকে একখানা পাথর যেন নেমে গেল। অমিয়বাবুকে জিজ্ঞাসা করলেন, কিন্তু থান ইট ছুটে এলো কোথা থেকে? কে জানি মশাই, কলকাতার রাস্তা বলে কথা, কি হয় আর কি না হয়। যাক বাবা, কাল আর আদালতে যাচ্ছি না। বাদী যখন ঠ্যাং ভেঙে হাসপাতালে পড়ে, কে আর গগনের অনুপস্থিতিতে মাথা ঘামাবে? আবার নোটিশ এলে দেখা যাবে। কিন্তু আশ্চর্যের ঘটনা, আর আদালতের নোটিশ এলো না। এলো হাসপাতাল থেকে এক নোটিশ। অবশ্য নোটিশ বলাটা ঠিক নয়, এলো একটা চিঠি স্বয়ং বড়বাবুর। তিনি গগনবাবুকে একবার দয়া করে তার সঙ্গে দেখা করতে বলেছেন। ব্যাস, বোঝা গেছে
আইনের সাহায্য নেবার সুবিধা না হওয়ায় নিজের হাতেই আইন তুলে নেবার চেষ্টা। গগন যেই ঘরে ঢুকবেন বালিশের তলা থেকে রিভলভার বার করে গুড়ুম। পাই তো প্লাস্টার, হাতে তো আর নয়। আবার সেই কেউ সঙ্গে যাবার প্রশ্ন। সবাই সঙ্গে যেতে চায়। গগন বললেন, না 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 না, বাড়ির একটা লোক খতম হয় হোক, উপায় তো নেই, আরও 2-4 জনের খতম হবার কোনো দরকার নেই। গগনের মা কাঁদো কাঁদো হয়ে বললেন, হ্যাঁ রে, আমাদের মোক্ষদার ছেলে গনসা, সে নাকি আজকাল ট্যাক্সির লাইসেন্স পেয়ে ট্যাক্সি চালাচ্ছে, তো তাতেই যা, তবু তো পাড়ার গাড়ি। গগন। পাশ থেকে ভাই বলল, দাদা সেটা মন্দ নয়, তবু তো লাশটাও বাড়িতে এনে ফেলতে পারবে। এই লাশ মানে? দাদা দেখো, গুলি করার পর তো আর তুমি গগন ঘোষ থাকবে না, একটা লাশই হয়ে যাবে তো। গগন একটু গুম হয়ে থেকে বললেন, গনছা কোনটা? ওই যে ওই বেঁটে মোটা, কপালে কাটা দাগ। ও, ওই অযাত্রাটা? গগনবাবুর তো রাস্তায় বেরিয়ে ওটাকে দেখলেই অযাত্রা বলে মনে হয়। যাক গে, ও নিয়ে খুঁতখুত করে আর লাভ কি? জমের দেউড়ির মধ্যেই যখন ঢুকতে যাচ্ছেন। ঢুকলেন হাসপাতালে, বড়বাবুর সেই চিঠি হাতে। আশ্চর্য, ওই গনসাটাও কিনা লিফটের মধ্যে ঢুকে এলো আর দাঁত বার করে বলল, হ্যাঁ, আপনি কিছু ঘাবড়াবেন না মেসামশাই। অসহ্য রাগে জ্বলতে জ্বলতে কেবিন নম্বর দেখে ঢুকে গেলেন। মনে মনে একবার ছেলে মেয়ে দুটোকে আশীর্বাদ করে নিলেন আর মা বাবাকে প্রণাম। অতঃপর ধীর পায়ে এগিয়ে গেলেন বড়বাবুর বিছানার দিকে। কিন্তু কই, বড়বাবু তো বালিশের তলায় হাত ঢোকালেন না, বরং 2 হাত জোর করে ঈষৎ লজ্জা লজ্জা হাসি হাসি মুখে বললেন, এই যে গগনবাবু, আসুন আসুন। গগন বুঝলেন, তার মানে ফিরে যাবার সময় গগন যখন পিছু ফিরবেন তখন গুলিটা খরচ করবেন বড়বাবু। এখন তার আগে 2 কথা শুনিয়ে দেবেন বলেই। কিন্তু বড়বাবুর কণ্ঠস্বর কি আশ্চর্য মোলায়েম। গগনবাবু দেখুন, আপনার কাছে আমি খুবই লজ্জিত, বুঝলেন। রাগের মাথায় হঠাৎ রাস্কেল বলে ফেলাটা আমার উচিত হয়নি, খুবই গর্হিত হয়েছে, তো মাফ করে দেবেন। বলতে লজ্জা করছে, একটা কেসও ঠুকে বসেছি আপনার নামে, তো ও আমি তুলে নেব, মানে আপনি যে সদুদ্দেশ্যেই কাজটা করেছিলেন, মানে আর কি, ওই আমার গালের ওপর একটা মশাকে বসতে দেখে মশাটাকেই একটা থাপ্পড় মেরেছিলেন, তা কি তখন বুঝতে পেরেছিলাম মশাই? ওই মশা তো সাক্ষাৎ জম, ম্যালেরিয়ার বাহন। ভাগ্যিস সেদিন আপনার এই ভাগ্নে না ভাইপো কি যেন বলল কথাটা, তো আমার কানে চাপানো রুমালটাকে ফরেন্সিক ল্যাবরেটরিতেও পরীক্ষা করিয়ে আনিয়েছে। তাতে লেখা আছে, রুমালে লেগে থাকা রক্তের দাগটা মশারি রক্ত। তা এই ছেলেটি, বুঝলেন, খুব সহায়তা করেছে, এর গাড়ি করেই তো আমায় পিজিতে এনে পৌঁছে দিয়ে গেছিল। বড় ভালো ছেলে। বলে বড়বাবু আতঙ্কিত দৃষ্টিতে গনসার দিকে তাকিয়ে বললেন, এই তোমার বন্ধুরাও সবাই খুব ভালো, তাদের আমার ধন্যবাদ জানিও। গগনবাবু, আপনিও এদের ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, ও ভাই, এই যে কি যেন নাম তোমার, এই দেখো, এই আমার জন্য এক গাদা ফল টল দিয়ে গেছে বাড়ি থেকে, তুমি কিছু বরং নিয়ে যাও, খাও খাও। গনসা দ্বিরুক্তি মাত্র না করে এক মুঠো আঙুর হাতের মুঠোয় নিয়ে টপাটপ মুখে ফেলে 2টো আপেল আর গোটা 4 কলা নিয়ে বেরিয়ে আসতে আসতে বলে গেল, গাড়ি নিয়ে গেটে রইলাম মেসামশাই। ওরে বাবা, সেই একা ঘরে বড়বাবুর সঙ্গে! গগনবাবু তাড়াতাড়ি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও যাই। হ্যাঁ না, আপনি একটু দাঁড়ান গগনবাবু, অমোঘ গলায় বললেন বড়বাবু। তারপর বালিশের তলায় হাত ঢোকালেন। গগনবাবু চোখ বুজে ফেললেন,
একটা গুড়ুম শব্দের জন্য প্রস্তুত তিনি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কিন্তু কই? বড়বাবুর গলা শোনা গেল, কই আসুন। নরম ভদ্র গলা। গগনবাবু চোখ খুললেন, দেখলেন বড়বাবুর হাতে একখানা চিঠি, কিন্তু কার হাতের লেখা? বড়বাবু বললেন, এই নিন আপনার সেই রেজিগনেশন লেটারটা, এখনো দপ্তরে জমা দেওয়া হয়ে ওঠেনি, এই তো দেখছেন আমার অবস্থা। তা শুনুন, এটা ছিঁড়ে ফেলুন গে ভাই, সামনের সোমবার থেকে জয়েন করবেন। হ্যাঁ, আর ওই ছেলেটি আপনার কে যেন হয় বললেন? চাকরিতে আবার জয়েন করবেন শুনেই তো গগন ভ্যাবাচাকা খেয়ে হাঁ করে তাকিয়েছিলেন। ধন্যবাদটা পর্যন্ত দিতে ভুলে গেলেন। তার মধ্যে হঠাৎ আবার এ কি প্রশ্ন! ভয়ে ভয়ে উত্তর দিলেন, ওই যে ও ও আমাদের পাড়ার ছেলে, আমার মেসোমশাই বলে। ও ভালো ভালো। তা দেখুন, আপনি ওর গাড়িতেই অফিসে আসবেন না তো? আগে না 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 না, সে কি! আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওর নামটা দেব নাম কি না, ও আপনার খুব হিতৈষী, মানে আপনাকে খুব যাক যাক, নমস্কার। মনে থাকবে তো সামনের সোমবার থেকে? নমস্কার, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো স্যার, বিগলিত গলায় গগনবাবু বললেন। বড়বাবু বললেন, আমায় ধন্যবাদ দেওয়া দরকার নেই, বরং ওই যে ছেলেটি, ওকেই। পাশ ফিরে শুলেন। গগনের বউ গালে হাত দিয়ে বললেন, ও মা, পাড়ার ছেলে সৌজন্য দেখিয়ে ট্যাক্সি ভাড়াটা নিল না বলে ওদের ওই পুরো দলকে তুমি হোটেলে ভোজ খাবার খরচ দেবে? ট্যাক্সির ভাড়া কত কত? গগন বললেন, আহা, সেটা তো প্রশ্ন নয়, কৃতজ্ঞতা বলে একটা কথা আছে তো। গল্পটা এখানেই শেষ। মনে করিয়ে দিচ্ছি, সাবস্ক্রিপশন করতে ভুলে যাবেন না। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, এবং আপনার যদি কোনো সাজেশন থাকে বা কোনো মন্তব্য, সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, শিগগিরই আসছি।